লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিতুল, তুমি এটা কি করলে? আদরে পায়েস কেক তুমি ওকে খাওয়ালে কেন? কেউ না কেউ তো খেতই, তাই ওকে খাওয়ালাম। আমার আদরটা যদি থাকতো তাহলে তো ওর বয়সেই হতো না। খুব ভালো দিনে এসেছিস রে তুই। আজ আমার ছেলের জন্মদিন। ওই দেখ আমার ছেলের ছবি। ওইটুকু বয়সে ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছে। থাক সেসব কথা এখন। আবার যেন এই মহিলাকে দেখে আমার কেমন অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে ইনি আমার খুব কাছের কেউ, খুব নিজের কেউ। কি দেখছিস অমন করে? একটু ভালো ছেলে হ না বাবা, সুপথে আয় না। এই একদম এসব ভালোবাসা দেখাবেন না তো। সব বড় লোকদের দেখানো ভালোবাসা আমার একদম পোষায় না। আর কি বলছেন? সুপথে আসার কথা? সুপথে এসে কি করব আমি? সুপথে এসে খাবো কি? পেট চলবে কি করে আমাদের? আপনাদের মতো সমাজের বড় লোকরা আমাদের মতো গরিব ছোট লোকদের কথা ভাবেন না। আমাদের কি সমাজে লড়াই করে বাঁচতে হয়। এরকম বড় পেল্লাই বাড়িতে বসে আপনাদের জ্ঞান দিতে ভালো লাগতে পারে, কিন্তু এসব জ্ঞান শুনতে আমার একদম ভালো লাগে না। আমি বড় লোকদেরকে জাস্ট সহ্য করতে পারি না। আর একটা কথা মনে রাখবেন, আমাকে না জিজ্ঞেস করে নেক্সট টাইম থেকে আমার মায়ের কাছে কোনোদিনও যাবেন না। এই কথাটা যেন মনে থাকে। তোমার ভালোবাসা তুমি অপাত্রে দান করছো। খবরদার মিথুন, আমার ছেলে আদরের সাথে এই ছেলের তুলনা করবে না। তুমি খুব ভুল করছো, কিন্তু খুব ভুল করছো। আমি কি সত্যিই ভুল করছি বলে বাবা? কিন্তু আমার মন যে কিছুতেই সেটা মেনে নিতে চাইছে না। ওকে ভুলে যেতে চাইলেও ওর ওই মায়াবী চোখ দুটো আমায় কেমন যেন দুর্বল করে দিচ্ছে। ওই মহিলা নাকি আমাকে সুপথে আনবে। কি আপনি এখানে? আমি তোমাকে খুঁজছিলাম। অ্যাকচুয়ালি তোমার সাথে না আমার কিছু কথা আছে। চলো বাইরে গিয়ে আমরা কথাগুলো সেরে ফেলি। এই আপনি যখন তখন এরকম রেলা নিয়ে আমার মুখের সামনে চলে আসেন কি করে বলুন তো? যাকগে, আপনার কিছু বলার থাকলে আপনি এখানেই বলুন। আমি কোথাও যেতে পারবো না। সেই এক তেজ মিতুলের মতো রণজিৎ লাহিড়ীর মুখের ওপর কথা বলছে, কিন্তু এখন মাথা গরম করলে চলবে না। ঠান্ডা থেকে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। দেখো শিবা, তোমার জামিনটা কিন্তু আমি করিয়েছি, তাই কথা তোমাকে শুনতেই হবে। আপনারা সব বড় লোকরা এক জাতের, যখন যাকে দরকার ব্যবহার করে তারপরে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু আমি আপনাকে আমার জামিন করার কথা বলিনি। আপনি নিজে নিজের দরকারে আমার জামিন করিয়েছেন। কিন্তু আপনার যদি মনে হয় যান, আমাকে আবার জেলে দিয়ে আসুন। শিবা জেলকে ভয় পায় না। উফ, এই ছেলেকে বাগে আনা তো মুশকিল, মায়ের থেকেও ডেঞ্জারাস। কাম অন শিবা, কাম অন। আরে এত রাগ করার কি আছে? আমি বলেছিলাম না তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। দেখো শিবা, তোমার আর আমার কিন্তু একজনই শত্রু, মিতুল পাল।
তাই আমি জাস্ট এটাই বলতে চেয়েছিলাম যে আমি আর তুমি মিলে যদি কাজটা করি তাহলে সেটা সাকসেসফুল হওয়ার চান্সেস কিন্তু অনেক বেড়ে যায়। সো শিবা, তোমাকে আমার জন্য একটা খুব ছোট্ট সামান্য কাজ করতে হবে। কেন আমি হঠাৎ আপনার জন্য কাজ করতে যাব কেন? তুমি কথাটা তো শোনো না। দেখো শিবা, এই কাজটা করলে আমাদের দুজনেরই লাভ আছে। তোমাকে মিতুল পাল লাহিড়ির বাড়িতে নিজের একটা জায়গা করে নিতে হবে। কি? এই এই এক মিনিট, আমি কি আপনার ভাড়া করা গুন্ডা নাকি? মানছি আপনার আর আমার টার্গেট এক, কিন্তু আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে। এই তো শিবা, এটাই না তোমাদের প্রবলেম। আই মিন তোমাদের বয়সী ছেলেদের, ইয়াং অ্যান্ড ব্রেভ, কিন্তু পেশেন্স নেই, কোনো কথা শোনার ধৈর্য নেই। দেখো শিবা, লাহিড়িদের বাড়িতে সবার মধ্যে একটা খুব ইউনিটি আছে, সবাই সবাইকে খুব ভালোবাসে, সবার মধ্যে এত মিল। এই জিনিসটার মধ্যে কিন্তু তোমাকে ভাঙন ধরাতে হবে। গোটা লাহিড়ি পরিবারকে রাস্তায় আনতে হবে তোমাকে। তাহলে ওরা বুঝতে পারবে যে গরিব হওয়ার যন্ত্রণাটা কতটা। ওদের বাড়িতে আমি থাকবো না, আর এরকম টুকটুক করে খেলা বন্ধ করুন। ওই মহিলার ওপর আমার খুব রাগ। আমাকে পুলিশে না দিয়ে আমার ওপর দয়া দেখানো, ওনার ছেলের জন্মদিনে আমার মুখে কেক গুঁজে দেওয়া, আমার সব অসহ্যকর লাগছে। কি করে ওই মহিলাকে একবারে সালটাতে হবে সেটা বলুন। আরে বাহ, ছেলে নিজেই গিয়ে মায়ের কাছ থেকে ঘুরে এসেছে। কিন্তু না, অনামিকা ঠিকই বলেছে, বেশি তাড়াহুড়ো করলে ধরা পড়ে যেতে পারি। একেও সেটা অন্যভাবে বুঝিয়ে দিতে হবে। এই দাঁড়াও, তোমাকে আমি বলেছিলাম না, মিতুলকে শায়েস্তা করতে সময় লাগবে। যা করতে হবে ধীরে সুস্থে করতে হবে। কিন্তু এসব ন্যাকামো করে বদলা নেওয়ার সময় শিবার হাতে নেই, সময় চলে যাচ্ছে। এবার কি বুড়ো বয়সে গিয়ে বদলা নেবো? এই শিবা, আমি তোমাকে যা বলবো তোমাকে সেটাই করতে হবে। আর যদি না করো তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলতেও আমার দুবার ভাবতে হবে না। পুতুল আর খেলনা গাড়ি নিয়ে খেলা করার বয়সে হাতে বন্দুক ধরেছি আমি, বলের জায়গায় বোম ধরেছি আমি, পেন চালানোর বয়সে ছুরি চালানো শিখেছি আমি। আর আপনি আমাকে থ্রেট দিচ্ছেন, আমাকে জানে মেরে দেওয়ার থ্রেট দিচ্ছেন। এই কাটাকল বস্তির বস হচ্ছে শিবা, আর শিবার গায়ে হাত পড়লে এই পুরো বস্তি আপনাকে তুলে নিয়ে যাবে, কেউ কিচ্ছু টের পাবে না, বুঝেছেন? তাই আমাকে আর শাসাতে আসবেন না। শিবা, এই ছেলেটাকে ওর মায়ের এগেনস্টে প্ল্যান করবো বলে এই নোংরা বস্তিতে বড় করলাম, কিন্তু তাও ও সেই ওর মায়ের মতনই হয়েছে। সেই একই রকমের তেজ, একই রকমের বড় বড় ডায়লগ, এতগুলো কথা আমাকে শুনিয়ে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না, আমি একদম ওর মায়ের মতন হয়েছে, একদম মায়ের মতন। কিন্তু ও যে কথাগুলো বলে গেল সেগুলো কিন্তু ঠিকই বলেছে। আর সময় নষ্ট করলে চলবে না, সময় তো চলে যাচ্ছে। অনামিকা যে স্লো পয়জন করার প্ল্যান বলেছিল সেসব করে আর কিচ্ছু হবে না। এবার যা করার আমাকে ইমিডিয়েটলি করতে হবে, ইমিডিয়েটলি ইন্দ্রজিৎ, লাহিড়ী আর মিতুলকে শেষ করতে হবে। আর তারপর ওই গুগলিকে দিয়ে পুরো সম্পত্তি আমাকে নিজের নামে করতে হবে, আর তারপর গুগলিও শেষ। পাগে ঘুঙরু বাঁধ মীরা নাচতে, কে পাগে ঘুঙরু বাঁধ মীরা নাচতে, और हम नाचे बिन घुंघरू के पागे घुंघरू, के पागे घुंघरू बांध मीरा नाचती, के पागे घुंघरू बांध मीरा नाचती।
আস্তে আস্তে আস্তে, চিৎকার করছো কেন? চিৎকার করো না। আমি গান গাইতে গাইতে তোমার কিডনিটা, অ্যানাটমিতে আমার পাকা হাত, কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না, একদম কষ্ট হবে না। ট্রাস্ট মি। শুধু আমার গানে কনসেন্ট্রেট করো। আরে অ্যানেস্থেশিয়া আমি করি না। অ্যানেস্থেশিয়া করতে গিয়ে আমি একবার মহাবিপদে পড়ে গেছি। সেই থেকে আমার গানে ভরসা। সজনী রণজিৎ লাহিড়ী, একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে, আমি একটু কথা বলে নিই। আমি ইম্পর্টেন্ট ফোন একটা, প্লিজ চুপ করো, চুপ করো। হ্যাঁ রণজিৎ, বলো। আপনার সাথে একটা কাজের কথা ছিল। রণজিৎ লাহিড়ী আর ডক্টর অ্যান্থনির তো শুধু কাজেরই সম্পর্ক। বলো, কি বলছো? দুজন জ্যান্ত মানুষের খোঁজ দিতে পারি, যাদের দিয়ে আপনার কাজ হয়ে যাবে। জ্যান্ত মানুষ? হাজব্যান্ড ওয়াইফ। আমি কাল ডিটেলস পাঠিয়ে দেবো। কাল সন্ধ্যাবেলায় গাড়িতে তুলে নেব। মিতুল পাল, এইবার তোমার জায়গা হবে হেলে। একটার পর একটা অন্যায় করে চলেছিস, শুধরাবার তো নামই নেই। আর আজ মায়ের বয়সী একজন মহিলার মাথায় তুই বন্দুক তাক করলি। বাচ্চা ছেলে, একটু বকলেই মুখটা কেমন যেন হয়ে যায় ছেলেটা। মিতুল, শিবাকে নিয়ে ভাবা বন্ধ করো। তোর মুখ দেখলে আমি বুঝতে পারি তুমি বৃথা চেষ্টা করছো। তুমি শিবাকে সৎ পথে কোনোদিন আনতে পারবে না। চেষ্টা করবে, বিফলে যাবে, কষ্ট পাবে। আর হ্যাঁ, ভুল করো আমাদের আদরের সাথে ওকে গুলিয়ে ফেলো না। চলো গাড়িতে চলো। চিন্তা করবেন না স্যার, আমরা ঠিক শিকারের পেছনেই আছি। একটু পরেই শিকার আমাদের হাতে চলে আসবে। এই চ, গাড়িটাকে ক্রস করে এগিয়ে যায়। সামনে একটা ফাঁকা রাস্তা আছে, ওখানেই গাড়ি থামিয়ে কিডন্যাপ করবো ওদের। ইন্দ্রবাবু, একটু দাঁড়াও তো। কেন, আবার কি হলো? আমি একটু মন্দিরে যাব। মিতুল, আজকে আর ভালো লাগছে না। সারাদিন খাটাখানি করে আজকে বাড়িতে চলো। বেশি সময় লাগবে না, যাব, পুজো দিয়েই চলে আসবো। মিতুল প্লিজ একটু বোঝো। দেখো, এখন বাড়িতে গিয়ে কাজে বসতে হবে, একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে। আর কাল সকালেই সেনগুপ্তর সাথে মিটিং আছে। তুমি বরঞ্চ কালকে পুজো দিও, ঠিক আছে? আসলে কি বলো তো, আমার মনটা না বড্ড কাঁদছে, বড্ড অস্থির অস্থির লাগছে। আমি যাই না, একটু পুজো দিয়েই আসি। মিতুল, আজ অব্দি আমি তোমার কোনো কাজে না করতে পেরেছি? আর সেই সবজি তো তোমার জেদি জিতবে, জানা কথা। কিন্তু তোমার তো কাজ আছে বললে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আমাকে মন্দিরে নামিয়ে দিয়ে বাড়ি চলে যাও, আমি কিছু একটা করে ঠিক চলে যাব। ইম্পসিবল, তোমাকে একা রেখে আমি কোথাও যাব না, বুঝতে পেরেছো? তোমার তো সত্যিই কাজ রয়েছে, আর তাছাড়া এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া তো তোমার আর কিছু করার নেই, বলো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি বাড়ি গিয়ে এই গাড়িটাই না হয় আমার জন্য পাঠিয়ে দাও। আচ্ছা বেশ, তাই হবে আর কি। আর শোনো, গাড়ি না এলে কিন্তু এখান থেকে একদম বেরোবে না। ঠিক আছে, তুমি সাবধানে যেও, কেমন? আসি তাহলে। ওই শিবা ছেলেটাকে নিয়ে
আমি এত কেন ভাবছি বলে বাবা? কেন ওকে দেখলেই আমি এত অস্থির হয়ে পড়ছি? ও এত খারাপ কাজ করছে, এত ক্ষতি করছে, তবুও আমি ওর চোখে কোথাও যেন মায়া দেখতে পাচ্ছি। আর সেটা থেকে আমার বারবার মনে হচ্ছে যে ছেলেটা খারাপ নয়, ওর মনের মধ্যে কোথাও একটা ভালো মানুষ লুকিয়ে আছে। এই নাও মা। এমন কেন হলো? বাবা, এই ফাঁকা রাস্তায় হাত দেখাচ্ছে, শরীর টরি খাওয়া হলো নাকি? কোনো প্রবলেম? এখনো গাড়ি পাঠায়নি ইন্দ্রবাবু? এত দেরি তো হওয়ার কথা নয়। তার উপর প্রদীপটাও তখন নিভে গেল। আমার মনটা না খুব খচখচ করছে। একটা ফোন করে দেখি। নিশ্চয়ই বাড়ি পৌঁছে ফোনটা রেখে বাথরুমে গেছে। পলি দিদিকে একটা ফোন করে দেখি। হ্যালো মিতুল, তোমরা কোথায় বলো তো? সে কখন থেকে ওয়েট করছি। কোথায় তোমরা? আমাদের জন্য ওয়েট করছো মানে? তোমার দাদা ভাই বাড়ি ফেরেনি? কই না তো, আমি তো সেই তখন থেকে ড্রয়িংয়ে বসে আছি। দাদাভাই ফিরলে তো দেখতেই পেতাম। তোমরা একসাথে ফিরছো না? আবার নিশ্চয়ই ঝগড়া করেছো? না গো, ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি আমাদের। আমার মনটা একটু খচখচ করছিল, তাই আমি একটু মন্দিরে গেছিলাম পুজো দিতে। আমার খুব চিন্তা হচ্ছে গো বলি দিদি। আমি ফোন করছি, ফোনটাও ধরছে না। কোথায় গেল বলো তো ইন্দ্রবাবু? মিতুল, আর দেরি করে লাভ নেই, আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে। শোনো, তুমি একটা কিছু নিয়ে থানায় যাও, আমি অর্ক আর গুগলিকে নিয়ে থানায় আসছি। ঠিক আছে। কোথায় গেল ইন্দ্রবাবু? প্রদীপটাও তখন ওভাবে নেমে গেল। এ কি তারই কোনো সংকেত? হলে বাবা, কোথায় গেল ইন্দ্রবাবু? হে কি, এই গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে কেন? কেউ আছে বলেও তো মনে হচ্ছে না। গাড়িতে তো আবার চাবিও লাগানো। ও তো দেখছি মেঘনা চাইতেই জল। একটা এত ভালো গাড়ি ফ্রিতেই পেয়ে গেলাম। শিবা, আজকে মনে হচ্ছে তোর দিন। চাই আপাতত বস্তিতে নিয়ে গিয়ে রাখি, কাল ভোর হতে না হতেই ভালো দামে বেচে দেবো। চাই তাই নিয়ে जिसके একজন রণজিৎ দুজনকে পাঠাবে বলেছিল। একটা ফোন করে দেখি। কি ডক্টর, শিকার ঠিকঠাক পেয়েছেন তো? হ্যাঁ, কিন্তু তুমি দুজন পাঠাতে চেয়েছিলে, একজন পাঠালে
একজন? কি বলছেন কি আপনি? আরে আমি তো আমার ছেলেদের। রণজিৎ, এই ব্যাপারটা নিয়ে তুমি তোমার লোকদের সাথে কথা বলে নাও প্লিজ। হ্যালো রণ স্যার। এই ডক্টর কি বলছেটা কি? তোরা একজন কাকে তুলে এনেছিস? ইন্দ্রজিৎ লাহিড়িকে স্যার। আরে শুধু ইন্দ্রজিৎ লাহিড়ী কেন, মিতুল লাহিড়ী কি হলো? মিতুল লাহিড়ী আর ইন্দ্রজিৎ লাহিড়ী একসাথেই গাড়িতে ছিল, কিন্তু স্যার মাঝপথে মিতুল লাহিড়ী কোথাও নেমে গেছিল, তাই আমরা ইন্দ্রজিৎ লাহিড়ীকে গাড়িতে একা পেয়ে ওকেই তুলে নিয়ে এসেছি। মিতুল লাহিড়ী কোথায় যাচ্ছে দেখলি না কেন? কুল ডাউন রণজিৎ, কুল ডাউন। তুমি দুজন শিকার পাঠাতে চেয়েছিলে, তুমি যখন একজন পাঠিয়েছো আমি একটু বিরক্ত হয়েছিলাম, বাট আই কন্ট্রোল মাইসেলফ। আরে ডক্টর, আপনি কন্ট্রোল করতে পারছেন কারণ আপনি জানেন না ইন্দ্রজিৎ লাহিড়ীর ওয়াইফ কে। ইন্দ্রজিৎ লাহিড়ীর ওয়াইফ মিতুল পাল। ও কি কি করতে পারে আপনার কোনো ধারণা নেই ডক্টর। রণজিৎ, তোমার মতো ছেলে ভয় পেলে চলে? আমি ভয় পাচ্ছি এই কারণে যে মেয়েটা ওর স্বামীকে বাঁচানোর জন্য, ওর স্বামীকে খুঁজে বার করার জন্য কি কি করতে পারে আপনার কোনো ধারণা নেই। What's wrong with you, ডক্টর? আপনি এরকম সিচুয়েশনে হাসছেন। তুমি এত টেনশন কেন করছো রণজিৎ? ওই মিতুল নাকি নাম বললে? ও যতক্ষণে খবর পাবে ততক্ষণে ওর হাজবেন্ডের বডি থেকে আমি একটা একটা করে অর্গান বার করে নেব। তারপর যদি শুধু বডিটা নিতে আসবে, মোস্ট ওয়েলকাম।